আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। খুব ভাগ্যক্রমে এরকম শ্বশুরবাড়ি পেয়েছি। আমার খুবই সবই করেন বলতে গেলে। আমার সকালই হয় 10:30 11টা। দারুণ লাইফস্টাইল তো তোমার। এই মঞ্চে কেউ ছোট নয়, কেউ বড় নয়। এখানে প্রত্যেকেই নিজের মতো করে অসাধারণ। কেউ সংসার সামলে নিজের স্বপ্ন পূরণ করছে, কেউ দুঃখের মাঝেও হাল ছাড়েনি। অন্যের মুখে হাসি ফোটাতে কারো জীবনে আছে অনেক ত্যাগ স্বীকার। চিত্রাণী একসময় চাকরি করতে, সেটা ছেড়ে দিয়ে এখন তুমি ব্যবসা শুরু করেছো। একদম সাধারণ মধ্যবিত্ত বাড়ির মেয়ে আমি। পড়াশুনো করেছি, মাস্টার্স করেছি ইংলিশে। তারপরে আরও পড়াশোনার ইচ্ছেই ছিল, কিন্তু হঠাৎ করে বিপিওতে চাকরি পেয়ে যাই সেই সময়, এবং লম্বা সময় কাজ করেছি বিপিওতে। কিন্তু তারপরে যা হয়, বাড়ি থেকে সবাই বোঝালো পড়াশুনোয় ভালো আছো, কেন সরকারি চাকরির চেষ্টা করছো না। আমিও ভাবলাম খুব সহজ, হয়তো চাইলেই পেয়ে যাব। চেষ্টা করা শুরু করলাম। প্রস্তুতি নিতে গিয়ে দেখলাম যে না, যেটাকে একটা গ্লাস ভাবছিলাম সেটা একটা বড় সমুদ্র। তাই কি করব বাড়িতে বসে শুরু হলো ব্যবসার পরিকল্পনা করা। নিজের সমস্ত ফান্ড লাগিয়ে দিলাম, অনেক চিন্তা ভাবনা করে যতটুকু যা পিএফ সেভিংস ছিল সবটা লাগিয়ে দিলাম ব্যবসা শুরু করার জন্য। প্রত্যন্ত গ্রামে, প্রত্যন্ত ক্লাস্টারে যাওয়া শুরু করলাম। এমন এমন বুনন শৈলী নিয়ে, এমন এমন বাংলার কাপড় নিয়ে কাজ করা শুরু করলাম। সেই নিয়ে পড়াশুনো, তাঁতিদের ঘরে যাওয়া, দিনরাত পরে থাকা। তো আজকে যেগুলো তুমি নিয়ে এসছো, এগুলো কি ধরনের শাড়ি আর কি রকম রেঞ্জ? এখানে লিনেন, হাতে বোনা সিল্কের কাঁথা, মটকা, তসর, সমস্ত ধরনের ভ্যারাইটি দেখছেন। যা যা শাড়ি দেখছেন সমস্তই হাতে বোনা, নিজে হাতে তাঁতে বোনা, মাকু ঘুরিয়ে। এখানে দেখছেন জামদানি কাজ। এই যে বলছিলাম যে পৈঠানির যে উইভিং প্যাটার্ন, সেটা আমরা মসলিনে নিয়ে আসছি। বাংলার একদম পিওর মার্সারাইজড কটন, এর থেকে ভালো সুতির শাড়ি কিছু হয় না। এইটা তসর, পুরো শাড়িটাতে এইভাবে জামদানি হাতে বোনা। এগুলো সব রেঞ্জ কিরকম প্রাইস? এগুলোর রেঞ্জ মোটামুটি, এগুলো প্রিমিয়াম সেকশন দিদি আমার। এগুলো মানুষকে দেখানোর জন্য এনেছি। 5 থেকে শুরু করে 10-12 পর্যন্ত আছে, কিন্তু আমার শুরু হচ্ছে 500-600 থেকেও, যাতে সবাই সবাই নিতে পারে। খুব ভালো থেকো চিত্রাণী, এবং তোমার ব্যবসার জন্য, তোমার ব্র্যান্ডের জন্য অনেক শুভেচ্ছা রইল। সঙ্গীতা, ধনিয়াখালী থেকে এসছো। হ্যাঁ দিদি। তোমার ফার্মে ছাগল আছে, প্লাস ভেজিটেবলসও তোমাদের হয়? হ্যাঁ হ্যাঁ। সবজিও চাষ করছো প্লাস ছাগল? হ্যাঁ। আচ্ছা, কিভাবে শুরু হলো? আমার ছোটবেলা থেকেই আমার বাড়িতে দেখেছি, বাবার বাড়িতে আর কি, গরু ছাগল এগুলো বাবা মা পুষতেন। সেখান থেকেই জানতাম যে অভিজ্ঞতাটা ছিল। হ্যাঁ, অভিজ্ঞতা ছিল। এবার তারপরে আমার বিয়ে হয়ে যায়। বিয়ের পর বেবির এখন 2 বছর 8 মাস বয়স। কিছু একটা করতে হবে, এই ভাবনা চিন্তা থেকে আমি তারপরে ওখানে আমি যে স্বনির্ভর গোষ্ঠী করি, সেখান থেকে লোন নিয়ে এই গোট ফার্মটা চালু করি। প্রথমে আমি 6টা ছাগল নিয়ে স্টার্ট করেছিলাম। কি হয় সেখানে, মানে কি করো ওদেরকে নিয়ে? 6টা ছাগল নিয়ে কি শুরু করবে? মানে ব্রিডিং ফার্ম যেটা বলে, সেখানে বাচ্চা হয়, বাচ্চাগুলো বড় হয়, বেড়ে ওঠে, আবার বিক্রি করে দেওয়া। রাইট, হ্যাঁ। বর্তমানে আমার এখন 20টা ছাগল আছে। আচ্ছা। তাদেরকে নিয়েই আমার বেশিরভাগ দিনের সময়টা কাটে। দেখাশোনা করতে হয়, খাবার দিতে হয়, তারপরে সংসারও সামলাতে হয় তার পাশাপাশি, যেহেতু ছোট বাচ্চা। আর তার পাশাপাশি আমি এই সবজিও কিছু চাষ করেছি। তোমার জায়গা রয়েছে, জমি আছে? হ্যাঁ। আচ্ছা। ছাগলের জন্য কিছু ঘাস চাষ করা হয়েছে। তোমার এই কাজে তোমার বর্তমান সাহায্য করে না? বর কি করে? বর ব্রডব্যান্ডের বিজনেস আছে। ও, তাহলে এইসবে না না, তার মানে সারা দিন ধরে খাটনি চলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবেই আমার সারাদিন কাটে। ভালো থেকো সঙ্গীতা, আমার অনেক শুভেচ্ছা রইলো। এইভাবেই ব্যবসাকে আরো বড় করো। থ্যাংক ইউ। হ্যাঁ। প্রীতি, পড়াশোনার পাশাপাশি ফাস্ট ফুডের ব্যবসা, এত তাড়াতাড়ি ব্যবসা শুরু করলে কেন? পড়াশোনা শেষ করলে না? ওটা পরিস্থিতির চাপে ব্যবসা শুরু করাটা আমার হয়েছে। প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম, অনেক প্রবলেম ফেস করতে হয়। কারণ আমার ছোটোবেলায় বড় হয়ে ওঠাটা অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছিল, কারণ আমি আর 5টা ফ্যামিলির মতো, মানে আমার ফ্যামিলিতে বাবা যে আদরটা, সেটা আমি কোনো সময় পাইনি। 2014-তে আমি, আমার দাদা, আমার মা এবং বাবা থাকতাম। একটা ইনসিডেন্টে আমার বাবার সাথে বাবা সেপারেশন হয়। ট্রেনে উঠবো, মাধ্যমিক দেবো, সেই টাইমে ছাড়াছাড়ি হয়ে যায়। তারপরে মায়ের হাত ধরে আমি আর দাদা আলাদা হয়ে যাই, আলাদা একটা ঘর ভাড়া নিয়ে থাকি। তারপরে মাকে দেখি অনেক বাড়িতে কাজ করতো, 3-4টে বাড়িতে রান্না, হোম ডেলিভারি করতো। তারপরে আস্তে আস্তে যখন উচ্চ মাধ্যমিক দিই, তখন আমি একটা কোম্পানিতে কাজে ঢুকি, গার্মেন্টস কোম্পানি, যেটা হচ্ছে আমাদের গেঞ্জির পিছনে যেরকম হিটসিল থাকে, তো সেই কোম্পানিতে আমি কাজে ঢুকি। সেখানে সকাল থেকে রাত্রির অবধি একটা কাজের একটা প্রেশার থাকতো। সেখানে ফিক্সড স্যালারি বলে কোনো কিছুই ছিল না, রোজের রোজ। এত আইটেম রয়েছে এখন, সেটা এখন কে বানায়? এখন সবই আমি কিনে আনি, মানে মেটেরিয়ালসটা কিনে এনে নিজেই? মেটেরিয়াল, মাংস কিনে আনা,
মাছ কিনে আনা, মাছের যে ফিশ ফ্রাইয়ের ফিলে যেটা হয় সেটাকে কিনে আনা, কিনে এনে ম্যারিনেট করে রাখতে হয় ওটাকে। সব কিছু করার পর 5টা 5:30 বেজে যায় দিদির দোকান খুলতে আমার। তো তোমরা দুজনে মিলে মা মেয়ে মিলে বানাও? আমি আর মা মিলে করি। এখন লোকজন ভালো বিক্রি হচ্ছে তো? হচ্ছে দিদি, খুবই ভালো। এই ফুডকার্টটা নিয়ে কি তুমি রাস্তায় দাঁড়াও না ঘোরো? হ্যাঁ, না দাঁড়াই, মানে একটা জায়গায় স্টেবল থাকে, কিন্তু টেনে নিয়ে আসাটা পুরোটাই আমার উপরে, কারণ কোনো কেউ আমার হেল্প করার বাড়ির কাছে? আগে বাড়ি থেকে টেনে আনতাম, প্রায় 1 কিলোমিটার ওটাকে টেনে আনা আমার হতো পুরোপুরি। তারপরে আস্তে আস্তে দোকানের পাশে একটা গ্যারেজ পেয়েছি কিছুটা দূরে, ওখান থেকে টেনে নিয়ে আসি আমি। তারপরে অনেক লোকে অনেক কথাও বলতো যে একটা মেয়ে হয়ে তুমি গাড়ি ঠেলছো, তোমার লজ্জা লাগা দরকার, এরকম। আচ্ছা, লজ্জার কি আছে? খেটে খাচ্ছি, এতে লজ্জার আমার মনে হয় না কোনো কিছু আছে। আর স্পেশাল যে দুটো আইটেমের নাম বলছিস সেটা কি আইটেম? স্পেশাল কুল্লার মোমো আর কুল্লার পিৎজা, ওটাও আমি একটা সোশ্যাল মিডিয়া দেখে দেখে শিখি। কটা অবধি তোমার খাবারের এটা চলে? আমার 5:30 থেকে, আমি এখন শীতকাল যেহেতু 5:30 থেকে 10:30 11টা অবধি আমি খোলা রাখি। এবং কুল্লার মোমো কুল্লার পিৎজাটা আমি ছাড়া কেউ এখনো পর্যন্ত ওখানে আপাতত নেই, আর এত সামান্য প্রাইসে আমি খুবই রেখেছি। দেখবে একদিনে আরো অনেক বড় হবে তোমার বিজনেস। থ্যাংক ইউ। ওকে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। শর্মিষ্ঠা, 1.5 বছর হলো বিয়ে হয়েছে। হ্যাঁ, দিদি। ইস্ট বেঙ্গল মাঠ হচ্ছে তোমার ঘটক। হ্যাঁ তুমি ফুটবল প্রেমী? হ্যাঁ, ফুটবল প্রেমী। আমি আমার হাজবেন্ড দুজনেই ফুটবল প্রেমী। আমাদের ওই পরিচয় হয় ওই ইস্টবেঙ্গল ক্লাবের থ্রুতেই। তৎকালীন ইস্টবেঙ্গল ক্লাবের একজন অফিসিয়াল সে একটি ছবি পোস্ট করেছিল, যেই ছবিটা তুলেছিল আমার হাজবেন্ড। তখন ও গ্রাউন্ডে গিয়ে ফটো কভার করতো, তো আমি সেটাতে লাভ রিঅ্যাক্ট করাতে তার কাছে নোটিফিকেশান পৌঁছায়। সে সেখান থেকে আমাকে সার্চ করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। আমি যথারীতি দেখছি যে আচ্ছা ইস্টবেঙ্গল ক্লাবের ফটোগ্রাফার, তো সেটা তখন আমার কাছে একটা ড্রিম। তুমি ইস্ট বেঙ্গলের ফ্যান? হ্যাঁ, আমি ইস্ট বেঙ্গলের ফ্যান। ছোট থেকেই বাঙাল বাড়িতে বড় হয়েছি, তো জীবনের একটা মোটো ছিল যে বিয়ে করলে দিদি বাঙাল বাড়িতেই করবো। মানে ঘটিদের সাথে ঠিক ওই খাওয়া দাওয়া বলো বা লাইফস্টাইল ওটা ঠিক ম্যাচ করে না। ওরা সব কিছুতে একটু মিষ্টিটা বেশি দেয়, আমরা একটুখানি মানে ঝাল ভাবটা আমাদের একটু বেশি, তো ওটাই মোটো ছিল। তো তখন দেখলাম যে ও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, আমিও যথারীতি অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করার পর কথোপকথন শুরু হয়। তারপর 7-8 দিন কথা বলার পর একদিন ও হঠাৎ করে আমাকে বলে যে চলো দেখা করি। তো তারপর আমরা দেখা করি। তারপরেও অনেক দিন কথোপকথন গেলে হয়। ইস্ট বেঙ্গল মাঠে? তখন না, ইস্টবেঙ্গল মাঠের কাছাকাছি ও ওই ফটোগ্রাফারের যে কার্ডটা, আইডি কার্ড, ওই আইএফএ অফিসে ও তুলতে গেছিলো, তো ওখানেই গেছিলাম। তারপর সিটি সেন্টারে গিয়ে একটু আড্ডা দেওয়া হয়। তারপরে কিছুদিন কথোপকথন হয়, প্রায় আমাদের রাত জেগেই কথা হতো। তারপর আমারও এদিক থেকে ভালো লাগতো, কিন্তু প্রপোজটা প্রথমে ওই করে। তো সংসারটা কিরম করছো? সংসার দিদি ওই চলছে, মানে খুব ভাগ্যক্রমে এরকম শ্বশুরবাড়ি পেয়েছি। শাশুড়িমা সব করেন? সবই করেন বলতে গেলে। আমার সকালই হয় 10:30 11টার সময়, মানে মার তাতে কোনো অবজেকশন নেই। সকালবেলা হলো, উঠলাম ওই 10:30 11টায়, তারপর নিজের ওই বেডটা একটু গুছিয়ে, ততক্ষণে হাজবেন্ড চলে যায়, কাজে চলে যায়, ওকে খেতে দেওয়া সব দায়িত্ব মায়ের। আমি তখনও পড়ে পড়ে ঘুমাচ্ছি। আমার শুধু মানে কাজের মধ্যে দুটো কাজ, সেটা হচ্ছে সবজি কাটা আর হচ্ছে পুজো দেওয়া। দারুণ লাইফস্টাইল তো তোমার শর্মিষ্ঠা। ভাগ্যিস ওই বরের ছবিতে লাভ রিঅ্যাক্ট দিয়েছিলে, তা নাহলে এই জীবন পেতে না। খুব ভালো থেকো শর্মিষ্ঠা। থ্যাংক ইউ দিদি।